আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভালোবাসার প্রিয় দর্শক শ্রোতা, আশা করি আপনারা সকলে অনেক অনেক ভালো আছেন। প্রিয় দর্শক, আপনারা আজকে আমার ভিডিওতে যারা ক্লিক করেছেন আপনাদের সকলকে অভিনন্দন, সুস্বাগতম। প্রিয় দর্শক, আজকের ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে। আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। বাংলাদেশের একটা ছোট্ট পাল্টা জবাবেই ভারতের বাণিজ্যিক বাজার ধূলিসাৎ হয়ে গেল। যে ভারত এতদিন ধরে বাংলাদেশকে নিজের হাতের পুতুল মনে করত, সেই ভারত আজ চরম লজ্জায় মুখ লুকাতে বাধ্য হচ্ছে। সে কি পরিস্থিতি হতে পারে সেখানে তারা এখন ডেকে ডেকেও লোক পাচ্ছে না, সমস্ত টেবিল ফাঁকা। না খেয়ে মরার দশা কলকাতার। বাংলাদেশিদের ছাড়া বাঁচতে পারছে না ভারত। বাংলাদেশিরা ছাড়া কলকাতার ব্যবসা ধ্বংসের মুখে। ওই নির্বাচন আওয়াজ দিচ্ছে, সে নির্বাচন করবে না কোনোদিন, এটা আমি বলে দিতে পারি। এ পর্যন্ত যে কথা তাকে নিয়ে বলছি সবই সত্য, কারণ আমি তো সবথেকে বেশি তাকে সুযোগ দিয়েছিলাম। যে এখন নির্বাচনে এখন যুদ্ধ খেলা দেখিয়ে বলবে যে হ্যাঁ এরকম অবস্থা, কী করে নির্বাচন করবো, পরিবেশ নাই। এখন যখন বলছে না মানুষ তো আমাকে চায়, কোন মানুষ চায় তাকে? কোনো ভোটের দরকার নাই, 5 বছর ইউনিট সরকার থাকবে, কিসের ভোট হবে না কোনো দেশে। সরকার আসলে সবকিছু নিয়ন্ত্রণে থাকবো, তবে এই সরকার থাক 5 বছর থাক। হাসনাত আব্দুল্লাহর উপরে হামলা হয়েছে। এনসিপির মুখ্য সংগঠক তিনি, দক্ষিণাঞ্চলের। মানে আওয়ামী লীগের বাড়াবাড়ি কোন পর্যায়ে যাচ্ছে, এই হামলাটা তার একটা মোটামুটি নিশ্চিত প্রমাণ। হঠাৎ করেই সবকিছু পরিবর্তন হয়ে গেল। বিএনপির নেতাকর্মীরা অপেক্ষা করেছিল প্রায় সম্ভবত 14-15 বছর পর জনাব তারেক রহমানের স্ত্রী ডাক্তার জুবাইদা তিনি বাংলাদেশে আসবেন, সাথে শাশুড়ি বেগম খালেদা জিয়া। সবকিছু ঠিকঠাক ছিল, রেডি ছিল। হুট করেই ওনার 5ই মে বাংলাদেশে ফেরার যে তারিখটা, সেটাকে ইমার্জেন্সি বদলে ফেলা হলো 6 তারিখ। ঘটনার প্রেক্ষাপট আসলে কি? হাসনাত আব্দুল্লাহর উপরে হামলা হয়েছে। এনসিপির মুখ্য সংগঠক তিনি, দক্ষিণাঞ্চলের। মানে আওয়ামী লীগের বাড়াবাড়ি কোন পর্যায়ে যাচ্ছে, এই হামলাটা তার একটা মোটামুটি নিশ্চিত প্রমাণ। এবং আমি দেখেছি কেউ একটা স্ট্যাটাস শেয়ার করছেন, যাকে গাজীপুরের মেয়র জাহাঙ্গীরের লোক বলে অনেকে লিখছেন, দায়িত্বশীল মানুষজন বলছেন। সেখানে স্পষ্ট হুমকি দেওয়া ছিল জনাব হাসনাতকে। আমি একটু নিউজ যেটা এসছে সেটা পড়ি। গাজীপুর নগরে চন্দনা চৌরাস্তা এলাকায় জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহর গাড়িতে হামলার অভিযোগ পাওয়া গেছে। উনি হাতে আঘাতপ্রাপ্ত হয়েছে, একটা ছবি নিশ্চয়ই আমাদের সামনে এসছে। তার গাড়ি ভাঙচুর হয়েছে। সার্জিস আলম এই ব্যাপারে ফেসবুক পোস্টে লিখেছেন, হাসনাতের গাড়িতে 10-12 জন সন্ত্রাসী গাজীপুর এলাকায় হামলা করেছে, গাড়ির কাঁচ ভেঙে গেছে, হাত রক্তাক্ত হয়েছে। আশেপাশে যারা আছেন হাসনাতকে প্রটেক্ট করুন। আমি এই ঘটনাটাকে খুব সিরিয়াসলি নেওয়ার জন্য বলবো এই সরকার এবং আমাদের সবাইকে তীব্র চাপ সরকারের উপরে থাকতে হবে। খুব দ্রুত এই সন্ত্রাসীদেরকে গ্রেফতার করে বিচারের আওতায় আনতে হবে। আমরা বেশ কিছুদিন থেকে দেখছি আওয়ামী লীগের বাড়াবাড়ি বাড়ছে, ধাপে বাড়ছে, ক্রমাগত বাড়ছে। তারা নানা রকম ঝটিকা মিছিল করেছে এবং সাম্প্রতিক সময় শেখ হাসিনা রীতিমতো আবার ওয়েবিনারে বক্তৃতা করছেন, মানে ফোন কল না, এবং তার ভয়েসের মধ্যে একটা নতুন বিষয় আছে বলে আমি মনে করি। আমি এটা নিয়ে আলাদা করে কথা বলবো। তো এই সব কিছু যখন ঘটছে, তখন আমাদের এই গণ অভ্যুত্থানের অত্যন্ত গুরুত্বপূর্ণ ফেস জনাব হাসনাত আব্দুল্লাহ, তার উপরে এই হামলা। তাদের উদ্দেশ্য খুব সফল। মানে আওয়ামী লীগ তো সব উবে যায় নাই। এই দেশে এখনও এমন অসভ্য বর্বর মানুষ আছেন যারা আওয়ামী লীগকে সমর্থন করতে পারেন। এটা আমাদের জন্য একটা খুবই দুঃখজনক ব্যাপার, বাট ইটস ট্রু। মানে হামলা দরকার নেই, আওয়ামী লীগকে জাস্ট সমর্থন করেন এবং একটা ফেয়ার নির্বাচন হলে নৌকায় ভোট দিতে চান, সেই মানুষগুলোকে আমার রীতিমতো অসভ্য বর্বর বলে মনে হয়। যাই হোক, সেটা আমার পার্সোনাল চয়েস, কেউ ডিবেট করতে পারে, সেই ডিবেট আজকে ঢুকছি না। কিন্তু তারা এখন চাইছেন যেটা, সেটা খুব স্পষ্ট। তারা এই ধরনের চোরাগোপ্তা হামলা করবেন, করে এক ধরনের ভীতি তৈরি করতে চাইবেন এবং তাদের অবস্থান জানান দিতে চাইবেন। মানে তারা শেষ হয়ে যাননি। আওয়ামী লীগের মতো দল, তার যে অন্যান্য মানুষ আছে তাদের কাছে একটা মেসেজ দেওয়ার দরকার আছে। মেসেজটা হচ্ছে তাদের দল শেষ হয়ে যায়নি। সেটার জন্যই তারা এই ধরনের মাঝে মাঝে ঝটিকা মিছিল করছেন এবং এই ধরনের হামলাও তারা করবে, এটা দেখানোর জন্য যে মানুষের ক্ষতি করার সক্ষমতা অন্তত তাদের এখনও আছে। আমি এটার আরেকটা নেগেটিভ দিক হয়তো দাঁড়াবে এরকম, যে এটা আরও কয়েকটা ঘটনা, আমি চাই না কোনোভাবে আর একটা ঘটনাও ঘটুক, কিন্তু আরও যদি কয়েকটা ঘটনা এরকম কাছাকাছি বা আরেকটু সিভিয়ার ঘটে, তাহলে সম্ভাবনা আছে যে অনেকে ভয় পেতে শুরু করবেন, যারা শেখ হাসিনার বিরুদ্ধে এই মুভমেন্টে বিভিন্নভাবে ইনভলভ ছিলেন, রাস্তায় অনলাইনে বিভিন্নভাবে যারা ছিলেন, তারা ভয় পেতে শুরু করবেন। এবং এই ভয় পাওয়াটাই আসলে চাওয়া হচ্ছে। আওয়ামী লীগ চাইছে, শেখ হাসিনা চাইছেন, এবং ভারতও চাইছে। এবং নির্বাচনের পরিস্থিতি যত এগিয়ে আসতে থাকবে, বাংলাদেশের পলিটিক্সের মাঠে এক ধরনের ভলেটাইল পরিস্থিতি তৈরি করার জন্য এই ঘটনাগুলো আসলে ঘটানো হবে। কিছু লোকজনকে ঢোকানো হবে, কাউকে টাকা দেওয়া হবে, এজেন্টরা আসবে। ইভেন ভারতের গোয়েন্দা সংস্থার এজেন্ট এসে এরকম অনেক কিছু প্ল্যান করে এখানে করবেন না, আমরা সেটাও বলতে পারি না, বা করছেনও। পরিস্থিতি কিন্তু সেই রকম। আমি অন্তর্বর্তী সরকারের প্রতি সবার তীব্র চাপ এবং তীব্র মনোযোগ এক্সপেক্ট করি, যে খুব দ্রুত এই মানুষগুলোকে, যারা এই হামলা করেছে, এই বর্বরগুলোকে ডেকে এনে তাদেরকে ধরে বিচারের মুখোমুখি করা হচ্ছে। এর সাথে একটা কথা একটু যোগ করে রাখা ভালো। কেউ বলছেন আওয়ামী লীগকে নিষিদ্ধ না করার ফল এটা। আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হবে কি হবে না, এটা ডিফারেন্ট ডিবেট। তাত্ত্বিকভাবে বলছি, যদি নিষিদ্ধ করেও দেওয়া হয়, ধরনের চোরাগোপ্তা হামলা করার জন্য আওয়ামী লীগ নিষিদ্ধ আছে কি নেই সেটা আদৌ ফ্যাক্টর না। কিন্তু যেটা জরুরি সেটা হচ্ছে আওয়ামী লীগকে আমরা এই ভয়ঙ্কর অন্যায়গুলো করার জন্য, এই ভয়ঙ্কর দুঃসাহস দেখানোর জন্য
তাকে বিচারের আওতায় আনতে পারছে কিনা এবং সুষ্ঠুভাবে দ্রুত বিচার করতে পারছে কিনা, সেটা যদি নিশ্চিত করা যায় তাহলে তাদের দিক থেকে অন্তত এই ধরনের ঘটনা বারবার ঘটার টেন্ডেন্সি কমবে। এবং এটা আমাদের করতে হবে, এটা করতে হবে, কারণ একবার তারা যদি এরকম বেশ কয়েকটা ঘটনা ঘটাতে পারে, মানে বহুদিন একটা কথা বলেছি আমি, ভয় এবং সাহস দুটোই সংক্রামক। 5 আগস্টের সময় শেখ হাসিনার যে রেজিম, তার যে সাঙ্গপাঙ্গ, তার যে লোকজন, তাদের মনে একটা পর্যায়ে ভয় সংক্রমিত হয়েছিল, আর ঠিক উল্টো হয়েছিল আমাদের সাহস সংক্রমিত হয়েছিল মানুষের মধ্যে। একজনের সাহস দেখে আরেকজন সাহস পেয়েছিলেন। ঠিক উল্টো ঘটনা ঘটানোর এখন চেষ্টা থাকবে। আওয়ামী লীগ ভীত আছে, ছাত্রলীগ ভীত আছে, দেশের ভেতরেও যারা আছে, যারা পালিয়ে যায়নি, কিন্তু এই ঘটনাগুলো তাদের মধ্যে সাহস তৈরি করবে এবং সেটা আস্তে আস্তে সংক্রমিত হবে। আর ঠিক উল্টো ঘটনা ঘটবে এবার, শেখ হাসিনা বিরোধী যে শক্তি আছে তাদের মধ্যে যদি ভয় ঢুকতে থাকে, সেই ভয়টাও সংক্রমিত হবে। হঠাৎ করেই সবকিছু পরিবর্তন হয়ে গেল। বিএনপির নেতাকর্মীরা অপেক্ষা করেছিল প্রায় সম্ভবত 14-15 বছর পর জনাব তারেক রহমানের স্ত্রী ডাক্তার জুবাইদা তিনি বাংলাদেশে আসবেন, সাথে শাশুড়ি বেগম খালেদা জিয়া। সবকিছু ঠিকঠাক ছিল, রেডি ছিল। হুট করেই ওনার 5ই মে বাংলাদেশে ফেরার যে তারিখটা, সেটাকে ইমার্জেন্সি বদলে ফেলা হলো 6 তারিখ। ঘটনার প্রেক্ষাপট আসলে কি? হেডিং দেখেছেন যে আমরা যে হেডিংটা দিয়েছি যে হাসিনার কেবিন ক্রু, মানে শেখ হাসিনার কেবিন ক্রু খালেদা জিয়ার ফ্লাইটে। দৈনিক যুগান্তর তারা এই শিরোনামে যে নিউজটা দিয়েছে যে এখানে চাঞ্চল্যকর কিছু ঘটনা ঘটেছে। মানে উনি যে বিমানটায় করে আসবেন, সেই বিমানের মধ্যে কিছু ঘটনা বা সেখানে কিছু অ্যাক্টিভিটিস বা সেখানে যারা দায়িত্বরত আছেন, এই বিষয়গুলোকে ফোকাস করে ওনার যাত্রা একদিন পেছানো হয়েছে। পাশাপাশি তিনি আপনার কাতারের আমিরের যে এয়ার অ্যাম্বুলেন্স, সেটাতেই ফিরে আসার সিদ্ধান্ত নিয়েছেন। কি আসলে ঘটল দর্শক? বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সোমবার বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে লন্ডন থেকে বাংলাদেশে ফেরার কথা ছিল। ওই ফ্লাইটে দায়িত্ব পালনের কথা থাকলেও আজকে যখন নিউজটি করছি, মধ্যরাতে সেখান থেকে সরিয়ে দেওয়া হয়েছে দুজন ক্যাবিন ক্রুকে, যারা বিমানের ভেতর দায়িত্ব পালন করেন। তারা হলেন আল কুবরুন নাহার কসমিক এবং মোহাম্মদ কামরুল ইসলাম বিপন। কেন তাদেরকে সরিয়ে দেওয়া হলো? যে ফ্লাইটে বেগম খালেদা জিয়া যাবেন। বিমান সূত্র বলছে নিরাপত্তাজনিত শঙ্কা এবং রাজনৈতিক সংশ্লিষ্টতার অভিযোগের ভিত্তিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এখন রাজনৈতিক সংশ্লিষ্টতা সম্ভবত তারা আওয়ামী লীগের সাথে কোনো না কোনোভাবে কানেক্ট আছে, অথবা আশীর্বাদ পুষ্ট। আপনার গতকালকে সন্ধ্যায় লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে রোববার সন্ধ্যায় লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হওয়ার কথা ছিল বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের BG 202 ফ্লাইটটি। খালেদা জিয়া সহ তার পরিবারের সদস্য এবং বিএনপির শীর্ষ নেতারা এই ফ্লাইটে থাকার কথা ছিল। আগাম প্রস্তুতি হিসাবে আপনার ওই ফ্লাইটে চিফ পার্সার নিশি, ফ্লাইট পার্সার আল কুবরুন নাহার কাসমিক, তারপর হচ্ছে ফ্লাইট পার্সার মোহাম্মদ কামরুল ইসলাম বিপন এবং জুনিয়র পার্সার রিফাজের নাম চূড়ান্ত করে বিমানের ফ্লাইট সার্ভিস বিভাগের সংশ্লিষ্ট ইউনিট। তবে গোয়েন্দা তথ্যে তাদের রাজনৈতিক সংশ্লিষ্টতা এবং ভিআইপি যাত্রীর নিরাপত্তা এখানে সম্ভাব্য ঝুঁকির কথা উঠে এসেছে। আর যার কারণে মধ্যরাতে তাৎক্ষণিকভাবে সিদ্ধান্ত নিয়ে দুজনের নাম বাতিল করে দেওয়া হয়েছে, যে যেহেতু একটা বিমানের নিরাপত্তা এই জিনিসটা কেবিন ক্রু হিসেবে যারা থাকে তাদের হাতে থাকে। সো বিএনপি মনে করছে যে এখানে কেবিন ক্রুদের মধ্যে এই দুইজন, তারা এই বিমানে থাকা উচিত না। এই কারণে তাদের ইস্যুতে এখানে সামনে আসলো। ফ্লাইট সার্ভিস বিভাগ তাদের নাম অন্তর্ভুক্তিকরণ এবং পরে ফ্লাইট থেকে সরিয়ে দেওয়ার বিষয়টিও নিশ্চিত করেছে। তাদের বক্তব্য, ফ্লাইটে কসমিক এবং বিপনের পরিবর্তে শেষ মুহূর্তে ফ্লাইট পার্সার ডিউক এবং ফ্লাইট স্টুয়ার্ডেস আনহারা মারজানকে পাঠানো হয়েছে। বিমান বাংলাদেশ সূত্র বলছে, গোয়েন্দা তথ্য উঠে এসেছে আল কুবরুন নাহার কসমিক নিয়মিত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বোন শেখ রেহানার ফ্লাইট পরিচালনা করতেন। এটাই হচ্ছে এখানে মূল সমস্যা। ইভেন আওয়ামী লীগের নেতাদের সঙ্গে ঘনিষ্ঠতা বজায় রেখে সরকারি সুবিধা ভোগের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। চাকরি জীবনে তিনি 18 বার কারণ দর্শানোর নোটিশ পেয়েছেন, শাস্তি হিসাবে একাধিকবার গ্রাউন্ডেড হয়েছেন। অপরদিকে জুনিয়র পার্সার কামরুল ইসলাম বিপন দীর্ঘদিন ধরে সরকারি দলের নানান কার্যক্রমে সরাসরি যুক্ত ছিলেন বলেও অভিযোগ রয়েছে। প্রতি বছর 15ই আগস্ট পালনের জন্য নিয়মিত ধানমন্ডি 32 নম্বরে ফুল দেওয়া, শেখ কামালের জন্মদিনে প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করা, বিমানে শেখ রাসেল দিবস পালনেরও অন্যতম উদ্যোক্তা তিনি। তো এখন কেন করা হলো? ওই যে তারা আওয়ামী লীগ পরিবারের সাথে খুবই কানেক্টেড এবং কি তেলবাস, এটাও বোঝা যায়। কারণ এই যে ধরেন ফুল দেওয়া, প্রীতি ম্যাচ, এগুলো হচ্ছে শেখ হাসিনার কাছে ভালো হওয়ার একটা ইস্যু ছিল এবং কি অবশ্যই এখান থেকে নানান সুযোগ সুবিধা তারা গ্রহণ করছে, যার কারণে বিএনপি মনে করছে না ভাই, এই দুজন ক্রু বা এরা থাকলে সমস্যা, এই ফ্লাইটে আসা যাবে না। তো পরবর্তী সময় ওনার ইয়েটা ক্যান্সেল হয়েছে। আর যতদূর আমি তথ্য পাচ্ছি, গণমাধ্যম বলছে, সূত্রগুলো বলছে যে কাতার আমিরের যে মানে এয়ার অ্যাম্বুলেন্স, সেটাতে করে বেগম খালেদা জিয়া দেশে ফিরবেন। এবং ওই নির্বাচন আওয়াজ দিচ্ছে, সে নির্বাচন করবে না কোনোদিন, এটা আমি বলে দিতে পারি। এ পর্যন্ত যে কথা তাকে নিয়ে বলছি সবই সত্য, কারণ আমি তো সবথেকে বেশি তাকে সুযোগ দিয়েছিলাম। যে এখন নির্বাচনে এখন এই যুদ্ধ খেলা দেখিয়ে বলবে যে হ্যাঁ এরকম অবস্থা, কী করে নির্বাচন করবো, পরিবেশই নাই। এখন যখন বলছে না মানুষ তো আমাকে চায়, কোন মানুষ চায় তাকে? সে টাকা পয়সা দিয়ে 40 জনের একটা টিম বানিয়ে তাদেরকে দিয়ে সোশ্যাল মিডিয়াতে সেই কর্পোরেট পাবলিসিটি যেভাবে করে, ওইভাবে কর্পোরেট পাবলিসিটি, ওই পাবলিসিটির মাধ্যমে সে মানুষের মতামত নিয়ে আসছে। এটা তো সে ক্রয় করছে। আজকে সারা বাংলাদেশে মানুষের জীবনে নিরাপত্তা নাই,
রাতে ঘুমাতে পারে না, চুরি ডাকাতি চিন্তায় মেয়েরা ঘর থেকে বেরোতে পারে না। যে মেয়েরা সেই রাত 12টা 1টা পর্যন্ত আন্দোলন করেছে তারাও এখন বেরোতে পারে না। তাদের স্বাধীনতা কোথায় গেল তারা ভেবে দেখুক। ছাত্ররা যারা আন্দোলন করেছে তারা এখন ভেবে দেখুক এখন তারা কেমন আছে। আর আওয়ামী লীগের আমলে, আমার আমলে আমাকে তো স্বৈরাচার, আমাকে খুনি, অনেক কিছুই বলা হচ্ছে, গণহত্যাকারী। তো হত্যা করলো কে? আমি তো জুডিশিয়াল এনকোয়ারি কমিটি করে দিয়েছিলাম, কেন সেই এনকোয়ারি কমিটিতে কাজ করতে দেওয়া হয় নাই সেটা আমার প্রশ্ন। প্রত্যেকটা লাশ তুলে যদি ফরেন্সিক করা হবে তাহলে আসল কথা বেরিয়ে যাবে। এবং যারা এনজিও তাদের শরীরে যে বুলেট বেরিয়েছে এই বুলেট কে আনলো সেই তদন্ত বের করা হোক। এই সমস্ত অবৈধ অস্ত্র এবং থানা পুড়িয়ে দিয়ে যত অবৈধ অস্ত্র সেই অস্ত্রগুলি উদ্ধার করা হোক, অনেক রহস্য বেরিয়ে যাবে। কাজে শ্রমিকের অর্থ আত্মসাৎকারী সে ক্ষমতায় বসে এখন ওই ক্ষমতার চেয়ারে গুলুর সাথে আটকে গেছে, এখন আর নড়তে চায় না, আর কিছুতেই যাবে না। আর সে যাবেও না, ইলেকশনও দেবে না। যে যত আশা করুক, যে যত করুক, ইলেকশন কথা বলে মানে ছেলে বুলানো ললিপপ দেবে, কিন্তু ইলেকশন সে দেবে না, এটা আমি একেবারে নির্বিঘ্নে বলে দিতে পারি। কিন্তু আজকে যে যুদ্ধ খেলা বা মানবিক করিডোর দরকারটা কি? মিয়ানমারে তো অনেক জায়গা আছে, ওখানে মিয়ানমারের বেঙ্গলে তাদের পোর্ট আছে, ওখানে অনেক জায়গা আছে যেখান থেকে যে কোনো সাহায্য সহযোগিতা তারা পাঠাতে পারে। তা বাংলাদেশকে কেন ব্যবহার করতে হবে? বাংলাদেশে এটা ব্যবহার করা মানে বাংলাদেশটাকে একটা মহা বিপদে ফেলে দেওয়া। তার বাংলাদেশের নিরাপত্তা, অর্থনীতি, সামাজিক নিরাপত্তা সব কিছু ব্যাহত হবে, স্বাধীনতা সার্বভৌমত্ব ব্যাহত হবে। আওয়ামী লীগ যতদিন ক্ষমতায় ছিল এই কক্সবাজার সেই লেখাংছড়ি থেকে সমস্ত এলাকার সেই বর্ডারগুলি সিল করা ছিল। আজকে বলছে বর্ডারের নিয়ন্ত্রণ হারিয়েছে। কেন নিয়ন্ত্রণ হারালো? রাষ্ট্র চালাতে আসছে কেন? চালাতে পারে না, চালাতে আসছে। নিজের দেশকে এভাবে সন্ত্রাসের দিকে ঠেলে দিচ্ছে। কই আমরা থাকতে তো সেখানে তো আরাকান আর্মি ছিল, কিন্তু বর্ডারে তো আমাদের পুরো নিয়ন্ত্রণে ছিল। কিন্তু কয়েক মাসের মধ্যেই অর্থনৈতিকভাবে ধ্বংস, আর দেশের এখন স্বাধীনতা সার্বভৌমত্ব ধ্বংস করার জন্য সেই চেষ্টা। তার অসুবিধা কী? তার তো মেলা টাকা বিদেশে রাখা আছে, এক সময় ফুরুত করে চলে যাবে আর দেশের মানুষ তাদের বিপদে ফেলে যাবে। কাজেই শ্রমিকের অর্থ আত্মসাৎকারী, শ্রমিক আদালতে সাজাপ্রাপ্ত ইউনূসের, তারা রাষ্ট্র পরিচালনা করার কোনো অধিকার নেই। সে অবৈধভাবে ক্ষমতা দখল করেছে, অসাংবিধানিকভাবে দখল করেছে। তাকে যে কোনোই হোক তাকে ক্ষমতা থেকে হটিয়ে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করতে হবে, আমাদের কৃষক শ্রমিক মেহনতি মানুষের স্বার্থ রক্ষা করতে হবে, মানুষের জীবনের শান্তি নিরাপত্তা ফিরিয়ে আনতে হবে। এবং আজকে আমাদের বর্ডার আপনারা দেখেছেন, এখনই ইউনূসের পররাষ্ট্র উপদেষ্টা বলে দিলেন যে কক্সবাজারের ওই ওখানে যে বর্ডারটা সেটা নাকি তাদের নিয়ন্ত্রণে নাই। এটা কোন ধরনের কথা? 2024-এর 5ই আগস্ট পর্যন্ত আমি যতদিন ক্ষমতায় ছিলাম ততদিন তো ওই বর্ডার আমার বাংলাদেশের নিয়ন্ত্রণে ছিল, সম্পূর্ণ নিয়ন্ত্রণে ছিল। আজকে কেন নিয়ন্ত্রণে নাই সেই জবাব ইউনূসের কাছে চাইতে হবে। আজকে সে যে পদক্ষেপ নিচ্ছে, যা করছে ওখানে, তার ফলে কী হবে? ঘোষণা দিয়েছে কোথায় ভারত আর পাকিস্তানের গোলমাল, কাশ্মীরে একটা জঙ্গি কাজ হলো, তার প্রতিবাদ না করে সেটা নিয়ে নানা ধরনের কথা বলা। এ তো আপনারা দেখেন বাংলাদেশের উপরে কিন্তু এই সন্ত্রাস এবং জঙ্গিবাদের একটা দুর্নাম চলে আসে। তারা বাংলাদেশটাকে একটা জঙ্গির দেশ হিসেবেই কিন্তু এই ইউনূস গংরা তৈরি করেছে। সেখানে কি হবে সেই জন্য ইউনূস সাহেব বলে দিলেন কি যে আমাদের যুদ্ধের প্রস্তুতি নিতে হবে। কার সাথে যুদ্ধ করবে, কোথায় যুদ্ধ করবে, কেন আমাদের এই যুদ্ধের প্রস্তুতি নিতে হবে, আমার প্রশ্ন সেখানে। এবং সেই প্রস্তুতি কার বিরুদ্ধে? আমরা তো যুদ্ধ চাই না, আমরা তো শান্তি চাই, সকলের সাথে বন্ধুত্ব, কারোর সাথে বরিতা নয়। আজকে যদি এই যুদ্ধের তার আয়োজন করতে হয় আর সেই যুদ্ধের প্রস্তুতি নিতে হয়, তার কী দাঁড়াবে? কারোর সাথে যদি সংঘাত বাঁধানো হয় তাহলে বাংলাদেশের অর্থনীতি ইতিমধ্যে ইউনূসের বদলতে 6 মাসের মধ্যে অর্থনীতি ধ্বংসপ্রাপ্ত। আমাদের দারিদ্রের হার বেড়ে গেছে, অতি দারিদ্রের হার বেড়ে গেছে, মাথাপিছু আয় কমে গেছে, উৎপাদন কমে গেছে। আজকে হাহাকার সারা বাংলাদেশে। ওই আওয়ামী লীগ সরকারে থাকতে তো সেটা হয়নি। আজকে কথায় কথায় লাশ পড়ে, এমনকি আমার ওলামা মাসাকরাও তাদের হাত থেকে রেহাই পায় না, মাদ্রাসা শিক্ষক রেহাই পায় না, ছাত্ররা রেহাই পায় না। আর আওয়ামী লীগের নেতাকর্মী তো তাদের কাছে কিছু না, মেরেই নাকি সব শেষ করে দেবে। একটার পর একটা হত্যাকাণ্ড ঘটাচ্ছে, আর আওয়ামী লীগের সকল নেতাকর্মী মামলা এবং আমাদের হাজার হাজার নেতাকর্মীকে জেলে রেখে দিচ্ছে। একবার প্রতিটি উপজেলা জেলখানা ভরে গেছে আওয়ামী লীগের নেতাকর্মী দিয়ে। কেন? আওয়ামী লীগ কী অপরাধটা করেছে? ভুলে যাবেন না, কুমিল্লা জেগে গেলে আবার দেশে কিছু ঘটে যাবে। কথাটা আমি বললেও কথাটার সাথে আজকের ঢাকার রাজপথে এরকম একটি বক্তব্য দিয়েছেন কুমিল্লার তরুণ হাসনাত আব্দুল্লাহ প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসকে উদ্দেশ্য করে হেফাজতের মহাসমাবেশে যা বলেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে উদ্দেশ্য করে জাতীয় নাগরিক পার্টি এনসিপি দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, ভুলে যাবেন না আমরা আপনাকে ক্ষমতায় বসিয়েছি।
হাসনাত আব্দুল্লাহ স্মরণ করে দিলেন এবার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে, আপনি ভুলে যাবেন না আপনাকে রাষ্ট্রীয় ক্ষমতায় আমরা বসিয়েছি। এর আগে এই হাসনাত আব্দুল্লাহ যখন সেনাপ্রধান ওয়াকারুজ্জামানকে হুঁশিয়ারি দিয়েছিলেন, তখন আমি বলেছিলাম কুমিল্লা যখন জেগে যা বাংলাদেশ তখন কিছু ঘটে যা। কুমিল্লা যতবারই যা কিছু করতে চেয়েছে বাংলাদেশের ইতিহাসে কুমিল্লার ঘটনা অবিস্মরণীয় হয়ে আছে। সে কারণে শেখ হাসিনা কুমিল্লা নামক বিভাগ দিয়ে যাননি, তিনি কুমিল্লা বিভাগ দিতে রাজি হননি। তিনি মেঘনা গুপ্তি এইরকম নাম নিয়ে ব্যস্ত ছিলেন, কিন্তু ময়নামতি পর্যন্ত উনি নাম দিতে চেয়েছেন, কিন্তু কুমিল্লা নামক বিভাগ দিতে চান নাই, কারণ কুমিল্লা ছিল তার পরিবারকে শেষ করার মহাপরিকল্পনাকারীদের বাড়ি। প্রিয় দর্শক, সেই কারণে আমি বলছি যে কুমিল্লার এই হাসনাত আব্দুল্লাহ বাংলাদেশের ভবিষ্যতে একটা কিছু ঘটাবে বলে আমার কাছে মনে হচ্ছে। তার কথা যতই শুনি ততই মনে হচ্ছে যে তার রক্তের ভিতরে কুমিল্লার কোনো ঐতিহাসিক ঐতিহ্যবাহী পরিবারের রক্ত রয়েছে, যার উত্তরসূরিরা এদেশকে স্বাধীন করার জন্য, এদেশকে মুক্ত করার জন্য, এদেশের মানুষের জন্য কাজ করে গিয়েছে বলে তার বক্তব্য থেকে আমি খোঁজ পাই। ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের মতন ব্যক্তিকে এর আগে এমন কথা, এমন সত্য কথা কেউ বলেনি যেটা হাসনাত আব্দুল্লাহ আজকে বললেন। ভুলে যাবেন না আপনাকে রাষ্ট্রীয় ক্ষমতায় আমরাই বসিয়েছি। প্রিয় দর্শক, এবার কি লিখেছে বিস্তারিত এই নিউজটিতে। শনিবার দুপুরে রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে হেফাজত ইসলাম বাংলাদেশের মহাসমাবেশের বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। হাসনাত আব্দুল্লাহ বলেন, কিছুদিন আগে প্রধান উপদেষ্টা বলেছেন আগামী নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করবে কিনা সেই সিদ্ধান্ত নাকি আওয়ামী লীগের। আপনি ভুলে যাবেন না আমরা আপনাকে ক্ষমতায় বসিয়েছি, আওয়ামী লীগ নির্বাচন করবে কিনা, নির্বাচনে আসবে কিনা এই সিদ্ধান্ত আমরা নিয়েছি। এই সিদ্ধান্ত আমাদের, আপনার না, কারণ স্বাধীন করেছি আমরা, আপনাকে ফ্রান্স থেকে এনে বসিয়েছি রাষ্ট্রের দায়িত্ব পালন করার জন্য। হাসিনার কোনো উত্তরসূরিকে নির্বাচনে অংশগ্রহণ করার কোনো সুযোগ আমরা না দিলে আপনি দিতে পারবেন না। এবার ঘরের ছেলে যে জেগে উঠেছে, এবার কুমিল্লার হুঙ্কারে বগুড়া থেকে কি হুঙ্কার আসবে সেই কথাই আমি আপনাদেরকে মনে করিয়ে দিতে চাই। যুবরাজের বাড়ি কিন্তু বগুড়ায়। এখন আমরা দেখছি কুমিল্লার যুবরাজের কথায় দেশ এবং জাতি কেঁপে উঠে বগুড়ার যুবরাজ এখনো লন্ডনে আছেন। প্রিয় দর্শক, আমরা তারেক রহমানের কাছ থেকে এর প্রতিক্রিয়ায় কি বক্তব্য আসে আগামী 24 থেকে 48 ঘন্টায় আমরা দেখতে পাবো যে জনাব তারেক রহমান এই বিষয়ে কি বলেন। তিনি বলেন, আমাদের দ্বিতীয় স্বাধীনতার 8 মাস পার হয়ে যেসব দাবিতে আজ এখানে জমায়েত হয়েছি সেটা আমাদের জন্য গর্বের নয় বরং লজ্জার, আমাদের অপমান। লজ্জিত আমরা লজ্জিত যে আমাদের অসহায় আলেম উলামা এবং এতিম বাচ্চাদের রক্ত গিয়েছে যেই শাপলা চত্বরে, সেই শাপলা চত্বরের হেফাজতের রক্তের বদলা আমরা নিতে পারি নাই, বিচারটি সম্পূর্ণ করতে পারি নাই, তাই এই জন্য আমরা লজ্জিত। প্রিয় দর্শক, আমার মনে হয় বাংলাদেশে এরকম কথা বলার তরুণ সন্তানদের মধ্য থেকে আজকে আমরা দীর্ঘ অনেক বছর পরে হয়তোবা বাংলাদেশে দেখছি এবার হাসনাত আব্দুল্লাহকে। তিনি বলেছেন, গত 5ই আগস্ট সিদ্ধান্ত হয়ে গেছে হাসিনার পুনর্বাসনের প্রতি সারা বাংলাদেশের মানুষ রেড কার্ড দেখিয়ে দিয়েছে, উল্লেখ করেন হাসনাত আব্দুল্লাহ। আওয়ামী লীগের দাড়ি টুপিওয়ালা ভাইদের বাইতুল মুকাররমের সামনে থেকে রাস্তায় নামিয়ে এনে হত্যা করেছিল উল্লেখ করে তিনি আরো বলেন, 5ই আগস্ট আমরা সিদ্ধান্ত নিয়েছি এই ভূখণ্ড আওয়ামী লীগের আর পুনর্বাসন হবে না, এই ভূখণ্ডে আওয়ামী লীগের কোনো জায়গা হবে না। গত 5ই আগস্ট এই সিদ্ধান্ত আমরা অলরেডি নিয়ে ফেলেছি। তাই ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব, আপনার কোনো আওয়ামী লীগের ব্যাপারে সিদ্ধান্ত ইয়েস বলার কোনো সুযোগ নাই, যতটুকু আছে নো শুধু হবে। ইয়েস এর কোনো অপশন ওই পেজ আর ওই পৃষ্ঠাটা নাই আমাদের কাছে। ইয়েস লেখার আওয়ামী লীগ আসবে, নির্বাচন করবে, এমন কোন কাজ ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব যেন না করেন, সেই সাবধানতা করে দিলেন হাসনাত আব্দুল্লাহ। আমি মনে করি যে বাংলাদেশে ডক্টর মোহাম্মদ ইউনূসকে এমন সাবধানতা করার দুঃসাহস আর কেউ দেখাতে পারে নাই হাসনাত আব্দুল্লাহ কুমিল্লার নওজোয়ান যা দেখিয়েছেন। এনসিপির এই নেতা বলেন, আওয়ামী লীগ মারা গেছে বাংলাদেশে আর জানাজা হয়েছে দিল্লিতে। আওয়ামী লীগ বাংলাদেশে মারা গিয়েছে, জানাজার নামাজ পড়া হয়েছে দিল্লিতে। শহীদদের রক্তের উপর পাড়া দিয়ে এই আওয়ামী লীগ বাংলাদেশে আসবে না। এই সংস্কার আমাদের দেশের সবচেয়ে বড় সংস্কার, আওয়ামী লীগ নিষিদ্ধ করতে হবে। এ সময় আওয়ামী লীগ সন্ত্রাসী সংগঠনকে উল্লেখ করে হাসনাত আব্দুল্লাহ বলেন, প্রয়োজন হলে শেষ রক্তবিন্দু দিয়ে আমরা ভালোবাসার দর্শক শ্রোতা, আপনারা ভিডিওটি দেখলেন। আশা করছি বর্তমান প্রেক্ষাপটে বাংলাদেশের হালচাল নিয়ে ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। প্রিয় দর্শক, ভিডিওটি লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ সকলকে।